আজকে আমাদের লেকচারে প্রথম শুরু হবে হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ থেকে। তো প্রথমে আচ্ছা, গত ক্লাসে কি ক্লিপবোর্ড থেকে করাইছিলাম? এখান থেকে করাইনি না? আচ্ছা, তো এই হোম ট্যাবটা আমাদের প্রয়োজন হবে আমাদের যে টেক্সট লিখবো, মানে যেগুলো লেখা লিখবো, ওই লেখাগুলার ফরম্যাট করার কাজে ইউজ হবে। যেমন আমার কোনো টেক্সটকে বড় করতে হতে পারে, ছোটো করতে হতে পারে, কালার করতে হতে পারে, কোনো ফরম্যাট স্টাইল দিতে হতে পারে, অ্যালাইনমেন্ট করতে হতে পারে, নাম্বারিং, বুলেটস ইত্যাদি এগুলো দিতে হতে পারে। তো এই বিষয়গুলো আমরা করব হোম ট্যাবের মধ্যে। তো এখন এখান থেকে হোম ট্যাবে আসলাম, এই যে এখান থেকে এই ট্যাক্সটা সিলেক্ট করলাম। ট্যাক্সটা সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিপবোর্ডের প্রথম যে অপশনটা কাট, কপি, এগুলো এনেবল হয়েছে, এখানে ক্লিক করার মতো ভিজিবল হয়েছে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আসছে। যদি এটা সিলেক্ট না করি তাহলে এখানে ক্লিক করলেও কিছু হবে না, ঠিক আছে? তো এখন তার মানে আমরা যেটা বুঝতেছি, আমরা যা করতে চাই, ধরে নিচ্ছি কোনো একটা টেক্সটকে কাট করব অথবা কপি করব, আগে ওই টেক্সটটাকে আমাদের সিলেক্ট করতে হবে। যে কোনো কিছুই আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কাটে ক্লিক করছি, এখান থেকে এটা কেটে গেছে। এরপর ওই টেক্সটটা যেটা আমরা কাটলাম ওইটা এই জায়গায় রাখবো। এখানে এসে মাউস রাখলাম, তারপর পেস্টে ক্লিক করলাম, এখানে পেস্ট হয়ে গেছে। তার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কেটে নিয়ে আসলাম। এরপর একই জিনিস আমি আবার সিলেক্ট করলাম, এরপরের অপশন কপি, এখানে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এখানে এসে রাখবো মাউস পয়েন্টার, তারপর আবার পেস্টে ক্লিক করলাম, এখান থেকে কপি হয়ে এখানে চলে আসছে। প্রথমেরটা করছিলাম কেটে নিয়ে যাওয়া, এরপর এটা হচ্ছে যেটা সিলেক্ট করে কপি করলাম ওইটাও থাকবে এবং বিপরীত আরেকটা হয়ে যাবে। তারপরে নকল করা একটা কথায়। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। লেখাগুলো সিলেক্ট করলাম, কালার দিলাম, টেক্সটগুলো সিলেক্ট করে কাট করলাম, লেখাগুলো কেটে গেছে, এই জায়গায় রাখবো। এখানে মাউস পয়েন্টার রাখলাম, পেস্টে ক্লিক করলাম, আবার সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, এখানে রাখবো, মাউস পয়েন্টার এখানে ক্লিক করে পেস্টে ক্লিক করলাম, দুইটা হয়ে গেছে। তো এখন এই কাট এবং কপি যেগুলো করলাম এগুলো আমরা এখান থেকে করতে পারি। এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর যে কোনো জায়গায় মাঝখানে এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে কাট, কপি। আমরা কাট করতে চাইলে কাট করতে পারবো, যেখানে রাখতে চাই ওখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলাম। এরপর আবার সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি, যেখানে রাখতে চাই ওখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট, ঠিক আছে? এইভাবে আমরা কাট, কপি, পেস্ট এগুলো করতে পারবো। মনে রাখবেন, কোনো কিছু কপি অথবা কাট করলে অবশ্যই তার ফলাফলটা পেতে হলে আমাদের কি করতে হবে? পেস্ট করতে হবে। যেমন আমি এখন কপি করলাম, তো কপি তো করলাম, কপির কোনো কিছুই তো দেখা যাচ্ছে না, এটার জন্য আমাকে পেস্ট করতে হবে যদি ফলাফলটা চাই। এরপর এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে, যেমন এখানে টেক্সটগুলো রেড আছে না, এই যে রেড টেক্সটগুলা আমরা এটার মতো করে ফেলবো। তো এটা আমি সিলেক্ট করলাম, অথবা এখানে আরো অনেকগুলো অনেক স্টাইলের ইয়ে আছে। একটা একরকম হয়ে গেছে। এখন আমি সবগুলো এটার মতো করে ফেলবো, এই কালারের মতো করবো। এটা সিলেক্ট করলাম, যেটার মতো করবো এটা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, তারপর এখান থেকে ব্রাশ করে দিচ্ছি, সবগুলো একই রকম হয়ে গেছে। ফরম্যাট পেইন্টার হচ্ছে কোনো একটা ফাইলের মধ্যে যদি অনেক রকম টেক্সট থাকে, ওই টেক্সটগুলোকে একই রকম করার জন্য এটা। এরপরে আচ্ছা, এটা আবার বলতে হবে, পারা যাবে? ফরম্যাট পেইন্টার আমরা প্রথমে কি করব? যে স্টাইলের করব এই স্টাইলটা সিলেক্ট করব। আমি যদি এই স্টাইলটা করতে চাই, স্টাইলটা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, তারপর এখান থেকে টান দিচ্ছি, সবগুলো ওই স্টাইলের হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমরা ফন্ট গ্রুপের কাজ করব। ফন্ট গ্রুপ প্রথমে যেটা আসতেছে ওটা হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে আমার লেখার স্টাইলটা। এই যে এখানে যে টেক্সটটা আছে, টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ফন্টের তীর চিহ্নতে ক্লিক করলাম, এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট আছে, যেমন এটাতে ক্লিক করলাম।
আমার একটা টেক্সটের একটা স্টাইল আসছে, আবার দেখেন এটাতে দিলাম, এটা আরেকটা স্টাইল আসলো। এরপর এখান থেকে আরও অনেকগুলো স্টাইল আছে যেটা আমাদের দরকার, যেরকম চাই এখান থেকে সিলেক্ট করে দিব। এক কথায় আমরা যদি কোনো টেক্সটের ফরম্যাটটা চেঞ্জ করতে চাই, ফন্ট অপশনে এসে এখান থেকে যে স্টাইলের ফন্টটা দিতে চাই ওটা সিলেক্ট করে দেব। তবে এর জন্য অবশ্যই আমার টেক্সটটা সিলেক্ট করতে হবে। এটা পারবেন? এখানে আমরা নর্মালি থাকবো কোনটা, এই যে টাইমস নিউ রোমান যে ফন্ট স্টাইল আছে এটা আমরা নর্মালি এই ফন্ট স্টাইলটা ইউজ করব, যে কোনো কাজের জন্য এটাই বেশি ইউজ হয়। আর স্টাইল করার জন্য আমরা যে কোনো ফন্ট স্টাইল চেঞ্জ দিতে পারবো। এরপর ফন্ট সাইজ, এখানে যে টেক্সটের সাইজ আছে, যে লেখাগুলোর সাইজ আছে, এটা চাইলে আমরা বড় অথবা ছোট করতে পারবো। এখান থেকে 8, এখান থেকে আরও চাইলে বড় করতে পারবো। আমাদের নর্মাল ফন্ট সাইজ হচ্ছে 12, এখান থেকে 12 করে দিলাম। নর্মাল যে ফন্ট সাইজ ওটা চলে আসছে। এরপরে যেটা আছে এটা গ্রো, অথবা আমরা এক কথায় এই যে ট্যাক্সগুলো আছে এগুলো এখান থেকেও বড় ছোট করতে পারবো, আবার এই দুটো অপশন থেকেও করতে পারবো। এটাতে ক্লিক করলে আমাদের ফন্ট সাইজটা বড় হবে, আর যদি এটাতে ক্লিক করি ফন্ট সাইজটা ছোট হবে। এখানে কিছু ট্যাক্স লিখছি, এক একটা এক এক স্টাইলের হয়ে গেছে, এক একটা এক এক স্টাইলের হয়ে গেছে। তো এখন এইভাবে যদি আমি কোনো কিছু সাবমিট করি একটু বিশ্রী লাগবে এরকম। তো এটাকে যদি আমরা একদম নর্মাল যেরকম ছিল, আগে যেরকম ছিল ওরকম করতে চাই, টেক্সটগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং বলতে আমি যেখানে ফরম্যাট করলাম, কালার করলাম, বোল্ড করলাম, ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, এক কথায় যা ফরম্যাট করছি সবগুলাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম, আগে যেরকম ছিল ওরকম চলে আসছে। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে টেক্সটটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপরে এদিকে আসি, এটার নাম হচ্ছে বোল্ড। ও আরেকটা জিনিস দেখেন, আমি বোল্টের উপর মাউস পয়েন্টার যখন নিয়ে গেছি, নিচে একটা লেখা আসছে মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড। আমরা ওই টেক্সটগুলো বোল্ড করব যেগুলো সিলেক্ট করা হয়েছে, তার মানে আমরা সিলেক্ট করা টেক্সটগুলোকে বোল্ড করব। আর বোল্ড করা মানে হচ্ছে লেখাগুলোকে একটু গাঢ় করব। এরকম প্রত্যেকটা টুলের মধ্যে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব ওই ইয়াটা চলে আসবে, নিচে চলে আসছে আন্ডারলাইন দ্য সিলেক্টেড টেক্সট। তো এখান থেকে দেখেই বুঝতে পারবো, আমরা যদি এটাতে সিলেক্ট করি আমার লেখার স্টাইলটা বোল্ড হয়ে গেছে, এটা বোল্ড হয়ে গেছে। আবার যখন এটাতে ক্লিক করব আনবোল্ড হয়ে গেছে। এরপর এটাতে ক্লিক করলে ইতালিক, আমরা লেখাগুলো ইতালিক করতে পারবো, বাঁকা বাঁকা স্টাইলে করতে পারবো। অনেক সময় দরকার হয়, যেমন সায়েন্সের বিভিন্ন বৈজ্ঞানিক নামগুলো লিখতে ইতালিক দরকার হয়। এই ধরনের বিভিন্ন সময় দরকার হতে পারে, স্টাইলের জন্য দরকার হতে পারে। চলে আসছে। এরপর এই ফরম্যাটিং এই ওয়ার্ডটার নিচে আমরা একটা আন্ডারলাইন করবো, এটা সিলেক্ট করছি, আন্ডারলাইনে ক্লিক করলাম, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। যদি আন্ডারলাইনটা তুলে দিতে চাই সেম জিনিস আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আন্ডারলাইনে ক্লিক করব, চলে যাবে। এরপর এখানে এরকম বিভিন্ন সময় আমরা টাকার দেখি। তো এটা ধরে নিচ্ছি আগে ছিল এই প্রাইসটা, এরপরে এখন এটা। ঠিক আছে, এই ধরনের অনেক সময় আমাদের বিভিন্ন সময় কি করতে হয়, প্রাইস লিস্ট বিভিন্ন জিনিস দরকার হয়। অথবা আমি দেখালাম দুটো ওয়ার্ড লিখলাম, ওখানে একটা রাইট আর একটা হচ্ছে রং। তো রংটা আমাদের কেটে দেখাতে হয় যে এটা রং ছিল। তো এখন আমি যদি এখান থেকে প্রাইসটা রং এটা দেখাতে চাই, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই অপশনে ক্লিক করব, আর ওই টেক্সটের মাঝখানে একটা কাটা চলে আসছে।
আবার এটা সিলেক্ট করলাম, একই জায়গায় ক্লিক করলাম, চলে গেছে। তো এখানে আমরা একটা জিনিস দেখবো, আমরা যেই অপশন দিয়ে ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করতেছি ওটা দিয়ে আবার কিন্তু তুলে দিচ্ছি, ঠিক আছে। কোন একটা জিনিস, যেমন আমি এখানে আন্ডারলাইন দিলাম, এখন আন্ডারলাইনটা যদি তুলতে হয় কিভাবে তুলবো, একইভাবে ওই ট্যাক্সটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আন্ডারলাইনের মধ্যে ক্লিক করব, চলে যাবে। এরপর এখানে আমি একটা ট্যাক্স লিখছি, প্রথমে লিখছি H2O2, তারপর লিখছি A2 প্লাস 2AB প্লাস B2, এরকম লিখছি। এখন এই পাওয়ারটা আমাদের নিচে আনতে হবে এবং এখানের পাওয়ারটা আমাদের উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এগুলা যদি নিচে আনতে চাই আর এগুলো যদি উপরে নিয়ে যেতে চাই, আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের এই দুটার কাজ করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথম যে অপশনটা আসছে এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের সাহায্যে আমরা কোনো পাওয়ারকে, যে ট্যাক্সটা আছে ওই ট্যাক্সটাকে নিচের দিকে নিয়ে আসতে পারবো, যেটা সিলেক্ট করলাম। এরপর এটাও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ট্যাক্সটাকে নিচে নিয়ে আসলাম। এরপর এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, এটা পাওয়ার উপরে চলে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা কোনো পাওয়ারকে উপরে এবং নিচে নিয়ে যেতে পারবো। এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ দ্য অল সিলেক্টেড টেক্সট আপার কেস, লোয়ার কেস অর আদার। এখানে আমরা যে টেক্সটগুলো লিখলাম প্রায় সবগুলোতে সেন্টেন্সের ফার্স্ট লেটারটা কি আছে, ক্যাপিটাল লেটার আছে। তো অনেক সময় আমরা লিখে ফেললাম সবগুলাই স্মল লেটার অথবা সবগুলাই ক্যাপিটাল লেটার লিখে ফেললাম, অথবা এটাই লিখলাম। তো হঠাৎ করে আমি এই ফরম্যাট থেকে যদি আমাকে সবগুলাই ক্যাপিটাল নিয়ে আসতে হয়, তখন এই চেঞ্জ কেস অথবা সবগুলা স্মল দরকার হয় অথবা সবগুলা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল দরকার হয়, তখন এই চেঞ্জ কেসের সাহায্যে আমরা তা করতে পারবো। যেমন এই ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চেঞ্জ কেজে গেলাম। প্রথম যে অপশনটা এটার নাম হচ্ছে সেন্টেন্স কেজ। সেন্টেন্স কেজের কাজ হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল থাকবে। যেমন এখন যেরকম আছে, যেমন এখানে ইউ ক্যান, এখানে প্রথমে ইউটা কি আছে, ওয়াইটা কি আছে, ক্যাপিটাল আছে। আমি যদি সবগুলো স্মল করতে চাই তাহলে লোয়ার কেজে দেব। এখানে যখন ক্লিক করব সবগুলো স্মল লেটার চলে আসছে। এখানে দেখেন ইউ যেটা ছিল ওটাও স্মল হয়ে গেছে। এরপর এখান থেকে যখন আপার কেজে ক্লিক করব সবগুলাই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। অনেক সময় আমাদের এরকম দরকার হতে পারে। এরপর এখান থেকে যদি আমি ক্যাপিটালাইসিস ওয়ার্ডে ক্লিক করি, সবগুলা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল চলে আসছে। এরপরে যে অপশনটা আছে এটাতে আমার এটা ইউজ হয় না, এটা তো এটাতে দিলে সবগুলা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল হবে, বাকিগুলা ক্যাপিটাল। এটা আপনি যে দেখা যাচ্ছে এটা হচ্ছে রং ফরম্যাট, নিচে সবগুলোর নিচে আন্ডারলাইন চলে আসছে, রেড আন্ডারলাইন। আচ্ছা, এখান থেকে আমরা নরমালি কোনটাতে থাকবো, সেন্টেন্স কেসে। এটা হচ্ছে আমরা নরমালি এই ফরম্যাটে এটা দিয়ে লিখি। তো এখন মাঝে মধ্যে যদি দরকার হয় আপার ক্যাপিটালাইসিস ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার, তাহলে কোথায় যাব, এখান থেকে কোনটা, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল দরকার, কোথায় যাব, এই অপশনে। এখানে এটা দেখলেই বুঝতে পারবেন যে ক্যাপিটালাইজ এটার কি প্রথম লেটার ক্যাপিটাল আছে, নিচের প্রথম লেটার, ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল। এবার সবগুলোতে আপার কেস, তারপর এখানে সবগুলো স্মল, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল, এখানে ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল, এখানে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। তো আমরা কোনো টেক্সটকে যদি হাইলাইট করতে চাই, যেমন আমরা পরীক্ষা বিভিন্ন বইয়ের মধ্যে কি করে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখি, মানে একটা মার্ক করে রাখি যে এটা গুরুত্বপূর্ণ, এরকম একটা পয়েন্ট আমরা করি, মার্ক করে রাখি। এখানেও আমাদের ফাইলের মধ্যে যদি কোনো পয়েন্ট মার্ক করতে হয় অথবা যে কোনো কিছু যদি মার্ক করতে হয়, হাইলাইটার দিয়ে তা করতে পারবো। হাইলাইটারের তীর চিহ্নতে ক্লিক করলাম, কালার কোনটা দিব এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন আমি এই কালারটা দিলাম। তারপর এখানে ইনসার্ট, এই ট্যাবটা ইনসার্ট ট্যাবটা আমরা কালার করে দিচ্ছি। এরপর ডকুমেন্ট,
আছে। এরপরে ফরম্যাটিং, এটা আমরা কালার করে দিলাম। তো এইভাবে আমরা কোনো টেক্সটের উপর কালার করে দিতে পারবো। আর যদি পুরো লাইনটা করতেছো, পুরো লাইনের উপর এভাবে মার্ক করবো। আর যদি এটা তুলে দিতে হয়, সেম ওইটার উপর আবার একইভাবে মার্ক করব, চলে যাবে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার যখন দিব, যেমন আমি, আচ্ছা এখানে একটা কমান্ড আছে দেখেন, মাউসের কার্সরটা কি আছে এখনো ওই হাইলাইটারটা রয়ে গেছে। এটা যদি বাদ দিতে হয়, আমরা এখানে হাইলাইটারে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এসকেপ কি যেটা বলছিলাম, কোনো কমান্ডকে বাদ দেওয়া, ওই কিতে প্রেস করব। আচ্ছা, এরপরে যেটা দেখতেছি, যেমন হাইলাইটার যেটা দিয়ে দিচ্ছি ওটা দিয়ে আমরা তুলে দিব। এটা একবার দিলাম, আবার যখন এটা দিয়ে ক্লিক করব চলে যাবে। এরপর এটা হচ্ছে ফন্ট কালার। আমরা যদি ফন্টের কালার যদি চেঞ্জ করতে চাই, যেমন এখন ব্ল্যাক আছে, আমাদের নর্মালি ব্ল্যাক অটোমেটিক ব্ল্যাক থাকে। আর যদি এখান থেকে কোনো কালার দিতে চাই, কালার দিতে পারবো। এভাবে ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে যে কালারটা দিতে চাই এভাবে কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখেন তো। আমরা প্যারাগ্রাফ গ্রুপে চলে আসতেছি। প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে প্রথম যে অপশনটা আছে এটার নাম হচ্ছে বুলেটস। বুলেটস বলতে আমরা এখানে দেখি একটু কয়েকটা সেন্টেন্স আমরা আলাদা করে দিচ্ছি। এই যে সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্টে শুরুতে একটা কি দেব, একটা সিম্বল দিয়ে দেব। আমরা পরীক্ষার খাতার মধ্যে স্টার মার্ক করে প্যারাগ্রাফটা শুরু করি, বিভিন্ন কিছু শুরু করে থাকি, বিভিন্ন মার্ক করে এক একজন এক রকম। এই ধরনের যদি কোনো মার্ক করে আমাদের কোনো সেন্টেন্স শুরু করতে হয়, এক কথায় বুলেট দিতে হয়, আমরা এখান থেকে দেব। বুলেটসের চিহ্নতে ক্লিক করলাম, যে স্টাইলটা দিতে হয় এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর এগুলার বাইরে যদি কোনো সিম্বল দিতে হয়, আমরা বুলেটসে যাব, ডিফাইন নিউ বুলেটসে যাব। এরপর আমরা তিনটা অপশন পাবো, একটা সিম্বল, পিকচার এবং ফন্ট। এই তিনটা অপশন থেকে আমরা কি এই বুলেট সিম্বলগুলো আনতে পারবো। যেমন আমি যদি সিম্বলে যাই, এখানে সিম্বলের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, এগুলা দিয়ে আমরা বুলেটটা দিতে পারবো। পিকচারে গেলাম, পিকচারের মধ্যে অনেকগুলো সিম্বল আছে, এগুলো দিয়েও দিতে পারবো। আবার ফন্টের মধ্যে অনেকগুলো সেম আছে, আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, এটা দিলাম, ওকে দিলাম, এরপর এখানে ওকে দিলাম, ওই ধরনের বুলেটটা চলে আসছে। এরপর এটা একবার সিলেক্ট করা দেওয়ার পর যখন আমরা লিখতে থাকবো এন্টার দিয়ে, অটোমেটিকলি বুলেটগুলো চলে আসবে। বুলেটগুলো চলে আসছে। হ্যাঁ, বুলেট জাস্ট আমরা যেই ট্যাক্সগুলোতে বুলেট দিব ওগুলো সিলেক্ট করব, বুলেটে যাব, বুলেট থেকে যেই সিম্বলটা দিতে চাই ওটা সিলেক্ট করে দিব, এতটুকুই। আর যদি আমাদের কোনো ট্যাক্সই না থাকে, তখন আগে যদি বুলেটটা দিয়ে দিতে চাই, এখান থেকে সিলেক্ট করে বুলেটটা দিব, বুলেট দেওয়ার পর আমরা লেখা শুরু করতে পারবো, এটাই। এরপরে আমরা যেটা করবো এটা হচ্ছে নাম্বারিং। যেমন আমাদের প্রশ্ন লিখতে হয়, অনেক সময় বিভিন্ন প্রশ্ন ইত্যাদি লিখতে হয়, অথবা কোনো একটা সিরিয়ালি আমাদের টেক্সট টাইপ করতে হচ্ছে, তো তখন আমাদের নাম্বার দরকার হতে পারে। এইভাবে 1 2 3 ব্র্যাকেট দিয়ে রোমান সংখ্যা, এবিসি, স্মল এবিসি ব্র্যাকেট দিয়ে, ফুল স্টপ দিয়ে এবং রোমান সংখ্যা, এই ধরনের নাম্বারিংগুলো আমাদের করতে হতে পারে। এখন ওইগুলো যদি করতে চাই, সেম আমরা এটার মতো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে নাম্বারিংয়ে যাব, 1 2 3 দিলে 1 2 3 চলে আসছে। এরপরে এবিসি রোমান সংখ্যা যেটাই দিতে চাই আমরা এখানে ক্লিক করব, আমাদের ফরম্যাটে চলে আসছে। এটা পারা যাবে।
আর যদি আমরা এখানে চলে আসি অটোমেটিকলি বাকিগুলা নিজে থেকেই চলে আসবে। ডাবল এন্টার দিতে হবে। যদি দুইটা এন্টার দেই তাহলে আমাদের কি আর ওই নাম্বার অথবা বুলেট যেটা দিলাম ওটা আর আসবে না ডাবল এন্টার দিলে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টটা এরকম, আমি যখন এখানে ক্লিক করব তখন একটু বুঝতে পারেন। প্রথমে 1, তারপরে এ, তারপরে রোমান সংখ্যা 1, তারপরে 1 এ, এরকম আসছে, একটা লেভেলের মতো করে দেখাচ্ছে। তো এটা আমরা বেশিরভাগই দেখি যখন এমসিকিউ প্রশ্ন তৈরি করি তখন। যেমন প্রথমে একটা লিখলাম, প্রশ্ন লিখলাম, তারপর নিচে 4টা অপশন দিলাম। এই ধরনের যদি লিখতে হয় আমরা এটাতে ক্লিক করলাম, যেমন এখানে চলে আসি, একটা মাল্টি লেভেল লিস্ট নিলাম, এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমরা প্রশ্ন লিখলাম, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর 2 নাম্বার চলে আসছে। 2 নাম্বার এখানে আমাদের দরকার নেই, সরি 3 নাম্বার আসছে। এখানে আমাদের দরকার হচ্ছে 2 নাম্বার প্রশ্নের আনসার এ, আনসার বি, আনসার সি, আনসার ডি, 4টা অপশন। এখানে আমরা কিবোর্ড থেকে টি এ বি যেটা আছে ট্যাব, ওটাতে ক্লিক করব। আনসার এ আসছে, আনসার লিখলাম, 4টা আনসার লিখলাম, ঠিক আছে। 4টা আনসার লিখার পরে আমরা আবার ডাবল এন্টার দিব। ডাবল এন্টার দেওয়ার পর প্রশ্ন নম্বর 3 চলে আসছে। এখানে আমি প্রশ্ন লিখলাম, তারপর আবার যদি এখানে আমি এন্টার দেই 4 নম্বর চলে আসছে। ট্যাব দিলাম, এ আসছে, এখন এ দিয়ে দিব না, আমরা রোমান সংখ্যা দিয়ে দিব। আবার ট্যাব দিলাম, রোমান সংখ্যা আসছে। আবার ট্যাব দিলাম, ব্র্যাকেটের মধ্যে 1 আসছে। আবার ট্যাব দিলাম, রোমান সংখ্যা আসছে ব্র্যাকেটের মধ্যে। যেটাই আসুক এটা এখানে সিলেক্ট করে টান দিয়ে দিকে নিয়ে আসলাম। তারপর আমরা আনসার লিখলাম। আমরা যখন কোন একটা এমসিকিউ লিস্টের মতো কোনো প্রশ্ন তৈরি করব, মাল্টি লেভেল লিস্টে যাব। এখান থেকে মাল্টি লেভেল লিস্ট এটা করতে পারি, এটা বেশিরভাগ ইউজ হয়। এরকম যদি দরকার হয় এগুলোর মতো নিতে পারেন। তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা একটা প্রশ্ন লিখলাম, ঠিক আছে। এটা ধরে নিচ্ছে একটা প্রশ্ন লেখার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের প্রশ্ন নাম্বার 2 চলে আসতেছে। কিন্তু এখানে আমাদের কি দরকার? এ বি সি ডি এরকম 4টা অপশন দরকার। এটার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব দিব। ট্যাব দেওয়ার পর আনসার এ বি সি ডি এগুলো লিখে দিলাম, ঠিক আছে। এরপর আবার এন্টার দিলাম, ই চলে আসছে। আবার যখন এন্টার দিব তখন 2 নাম্বার প্রশ্ন চলে আসবে। এটাই। আচ্ছা, মাল্টি লেভেল লিস্টের পরে আসতেছে ইনডেন্ট। 2টা ইনডেন্ট আছে। ইনডেন্টের কাজ হচ্ছে, যেমন আমি এই ট্যাক্সগুলো সিলেক্ট করতেছি, ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, ইনডেন্টের এটাতে ক্লিক করতেছি। প্রথমে এই দিক থেকে ট্যাক্সগুলা রাইটের দিকে চলে যাচ্ছে। তার মানে আমার যদি ট্যাক্সগুলা যদি সাজাতে হয় এভাবে সাজাবো। এরপর যদি এটাতে ক্লিক করি আবার চলে যাচ্ছে। তার মানে আমার ট্যাক্সগুলো যদি একটু দূরের থেকে যদি নিয়ে যেতে চাই মার্জিন থেকে, এটা দিয়ে করব। এরপর এখানে আসলাম। এখানে দেখেন যে সেন্টেন্সগুলো আছে, সেন্টেন্সগুলোর প্রথমে এখানে ফার্স্ট লেটার টি আছে, এইচ আছে, সি আছে। আমি মাঝখানে একটা এ দিয়ে দিচ্ছি। তো এখন কোনো কারণে আমাকে এইভাবে লিখতে হচ্ছে যে প্রথমে থাকবে এ দিয়ে যে সেন্টেন্সটা আছে ওইটা, তারপর বি দিয়ে থাকলে বি দিয়ে আসবে, তারপর সি দিয়ে, এইভাবে সিরিয়ালি আসবে, একদম লাস্টে গিয়ে জেড আসবে। যেমন আমরা মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারগুলো কিরকম দেখি, প্রথমে এ যাদের আছে তাদের নাম, তারপরে বি, তারপরে সি, এভাবে আসে। এরকম যদি আমরা সিরিয়াল নাম্বার হিসেবে সিরিয়ালে আমরা যদি ইয়াগুলো নিয়ে আসতে চাই, ট্যাক্সগুলো নিয়ে আসতে চাই, তখন আমাদের এখান থেকে শর্ট নামে একটা অপশন আছে, এটা দিয়ে কাজ করতে হবে। ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্টে গেলাম। 2 ধরনের শর্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। প্রথমে হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং এর কাজ হচ্ছে আমরা সিরিয়ালি আনবো,
প্রথমে এ থাকবে, তারপর যদি বি থাকে বি আসবে, তারপর সি থাকলে সি আসবে, একদম লাস্ট থেকে জেড। এরপরে যদি ডিসেন্ডিং দেই ওটা আসবে কি, প্রথমে আসবে জেড, তারপরে এরপর একটার পর একটা আসবে, তারপর একদম লাস্টে গিয়ে অ্যাড থাকবে, তার মানে উল্টা দিক থেকে আসবে। আমি প্রথমে অ্যাসেন্ডিংটা দিলাম, ওকে দিলাম, এ উপরে চলে আসছে, যেগুলো এ আছে ওগুলো উপরে, তারপর সি আছে, বি যেহেতু নাই একদম লাস্টে গিয়ে ইউটা আসছে। এরপর ডিসেন্ডিং হচ্ছে আগে ইউটা আসবে, শুধু ডিসেন্ডিং সিলেক্ট করে দিলে হবে। এরপর শো এন্ড হাইড এটা দরকার নাই, আমাদের প্যারাগ্রাফগুলো নির্দেশ করতেছে কোনটা থেকে এন্টার দিয়ে আসলাম, এগুলো দরকার নেই। পরবর্তী অপশন অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনগুলো দরকার আছে, গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে একটা টেক্সট লিখলাম, এই টেক্সটে লিখলাম, এই টেক্সটটাকে আমরা ঠিক সেন্টারে নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো। এটা যদি আমরা স্পেস দিয়ে দিয়ে নিয়ে যাই অনেকক্ষণ সময় লাগবে, তাছাড়া এটা নিয়মও না স্পেস দিয়ে নিয়ে যাওয়া। টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে মাউস পয়েন্টার রাখলাম অথবা সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইনে ক্লিক করলাম, টেক্সটটা মাঝখানে চলে আসছে। আবার যদি লেফট অ্যালাইনে ক্লিক, রাইট অ্যালাইনে ক্লিক করি একদম রাইটে চলে আসবে। আবার যদি এদিকে লেফট অ্যালাইনে ক্লিক করে এদিকে আবার লেফট অ্যালাইনে চলে আসবে। এক কথা এটা এভাবেও বলতে পারি আমরা লেখাটা কোন দিক থেকে শুরু করব। আমি যদি সেন্টার থেকে, এখন লেখা শুরু হচ্ছে কোথায়, এখান থেকে না, এখন আমি যদি লেখাটা সেন্টার থেকে করতে চাই এখানে সেন্টার অ্যালাইনে ক্লিক করব, লেখাটা সেন্টারে আসবে। আর যদি রাইটের থেকে করতে চাই এখানে রাইটে চলে আসবে, এখান থেকে রাইট থেকে টেক্সট চলে যাচ্ছে। তার মানে এই যে এই কাজটা হচ্ছে আমরা টেক্সটগুলা কোন দিক থেকে সমান রাখবো, সেন্টার, রাইট, লেফট। এরপরে যে অপশনটা আছে এটা আমাদের দরকার হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট। ওই যে সিম্বলটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে দুই দিক থেকে সমান, আর লেফট এবং রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে লেফটেরটা লেফটের দিকে সমান, রাইটেরটা রাইটের দিকে সমান, আর সেন্টারটাও কোনো দিকেই সমান না, মাঝখানেই চলে আসবে টেক্সটগুলো। এখন আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম, এদিকে কিন্তু সমান নাই এখনো, এখানে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট ক্লিক করলাম, আমার টেক্সটগুলো দুই পাশ দিয়ে সমান হয়ে গেছে। তো এইটা আমাদের বেশিরভাগই দরকার হয়, আমরা যখন টেক্সট লিখবো তখন জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে দিব যেন দুই পাশ দিয়ে সমান আসে, দেখতে জিনিসটা সুন্দর লাগে। এরপর আমি যে টেক্সটটা সিলেক্ট করলাম দেখেন একটা লাইনের পর একটা লাইনের দূরত্ব, এটা যদি আমাদের বাড়াতে হয় অথবা কমাতে হয়, যেমন প্রথমে যে সেন্টেন্সটা আছে ওইটা সে নিচের সেন্টেন্সটা একটু দূরত্বটা বাড়াবো অথবা কমাবো, তো ওই কাজটা করতে হবে আমাদের লাইন স্পেসিং এইখান থেকে 1.0 দিলাম, লাইনের দূরত্বটা নর্মাল যেই স্টাইলে থাকে ওইটাতে চলে আসলাম। এরপর এখান থেকে আমরা 3.0 দিলাম, অনেক বড় বড় গ্যাপ চলে আসছে মাঝখানে। তো এক কথায় আমরা যদি লাইনের দূরত্বটা যদি বাড়াতে চাই কমাতে চাই এখান থেকে করবো, আমাদের নর্মালি থাকবে 1.0 এটা। তবে অনেক সময় আমরা এই স্পেসটা কি হয় না, মানে এখান থেকে এখানে স্পেসটা কমে না, যদি এখান থেকেও করি এখান থেকে করলেও কমবে না। তো এটা লিখলাম, লিখার পর এটা সিলেক্ট করলাম, স্টাইল থেকে এটা করলাম, কমছে সামান্য কমছে, কিন্তু আমাদের নর্মাল যে স্টাইল ওটা হয় নাই। এখন ওটা যদি করতে চাই আমাদের যেতে হবে লাইন স্পেসিং অপশন, কোথা থেকে, সেম ওই অপশন থেকে, এখান থেকে লাইন স্পেসিং অপশনে চলে আসতে হবে। এখানে আসলাম, এখানে সে বিফোর, আফটার এবং এখানে লাইন স্পেসিং এই জায়গাতে থাকবে। বিফোরের মধ্যে 0 তো আছে, এটাও 0 রাখতে হবে, আর এখানে আফটারের মধ্যে 10 পিটি দেওয়া আছে, এটা আমরা কি করে দিব, 0 করে দিব। এটাও 0, এটাও 0 এবং এটা সিঙ্গেল থাকবে, তারপর ওকে দিব। এখন নরমাল ফন্ট স্টাইলে যে ইয়াটা আছে স্পেসের দূরত্বটা আছে ওটা চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা এদিকে গ্যালারি লিখছিলাম না, এই যে গ্যালারি, এই ওয়ার্ডটা সেন্টারে নিয়ে আসলাম, এখান থেকে একটা কালার করে দিলাম, কিছু বুঝতে পারছেন? কোন একটা টাইটেল যদি লিখতে হয় নিচে আমরা একটা শেড দিয়ে থাকি, এটাকে আমরা শেডিং বলে থাকি। তো যেমন আমরা রিজিউম লিখার ক্ষেত্রে কি করছিলাম, আচ্ছা আপনারা তো এখন রিজিউম করেন নাই, ক্যারিয়ার অবজেক্টিভ, তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন ইত্যাদি লিখার পরে টাইটেলের নিচে এরকম করে আমরা কি দিয়ে দিয়েছিলাম,
দিয়ে দিব, এরকম একটা শেড দিয়ে দিব টাইটেলকে। আর এটা যদি তুলে নিতে সাইডে সিলেক্ট করব, তীর চিহ্নতে ক্লিক করে নো কালার, আর এটা কালারটা হচ্ছে এরকম। তারপর এখান থেকে লেফট অ্যালাইনমেন্টে চলে আসছে। আবার দেখাচ্ছে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্টারে আসলাম, এখান থেকে কালার যেটা দেওয়া দরকার সিলেক্ট করে দিলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বর্ডার। আমি এই ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে বর্ডারে গেলাম, বর্ডার থেকে অল বর্ডারে ক্লিক করলাম। দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা প্যারাগ্রাফে একটা বর্ডার হয়ে গেছে, এখানে একটা বর্ডার, এখানে একটা বর্ডার হয়ে গেছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার যাচ্ছি অল বর্ডারে ক্লিক করলাম। প্রথম এটা আসলো, তারপর এগুলোতেও একটা একটা বর্ডার হয়ে গেছে, কারণ এখানে এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা এবং এটা আলাদা। আর এই দুইটা এই প্যারাগ্রাফটা একটা, আর এই প্যারাগ্রাফ একটা। একটা বলতে আমরা কি এখান থেকে এন্টার দিলেই আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এন্টার দেওয়া মানে আলাদা। হ্যাঁ, গ্যালারি মাঝখানে কিভাবে আনছে বুঝি নাই। আচ্ছা, এখানে মাউস রাখলাম, সেন্টারে নিয়ে আসলাম, এখান থেকে শেডিং থেকে কালো বক্স করে এটা শেড থেকে শেড। হ্যাঁ, আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেডিং এ যাব, এখান থেকে নো কালার। ঠিক আছে? আচ্ছা, এগুলো পারা যাবে প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো? বুঝি নাই। হ্যাঁ, এই তিনটা বক্স। আচ্ছা, এটা করছে আমরা বর্ডার থেকে। আমরা যেই ট্যাক্সগুলো বর্ডার করতে চাই সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে বর্ডারে ক্লিক, তীর চিহ্নতে ক্লিক করে অল বর্ডার দিতে চাইলে অল বর্ডার দিতে পারবো। আর যদি এখানে সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে আউটসাইডের একটা বর্ডার দিব, সবগুলোর আউটসাইডে। এই যে পুরোটার একটা আউটসাইডে একটা বর্ডার হয়ে গেছে। আর যদি পুরোটা দেওয়ার দরকার হয়, প্রত্যেকটা প্যারাগ্রাফে অল বর্ডার, প্রত্যেকটা প্যারাগ্রাফে বর্ডার হয়ে গেছে। আর যদি এখান থেকে একটা এন্টার দিয়ে দিই, ওটা আলাদা একটা বর্ডার হয়ে যাবে। লাইন স্পেস। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে দেখেন স্টাইল। এই স্টাইলের মধ্যে মাউস বাটন নিয়ে যাচ্ছে, কিছুটা চেঞ্জ হচ্ছে। বর্ডার রিমুভ করব। আচ্ছা, ওটা তো দেখা হয় না। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল বর্ডার থেকে নো বর্ডার। ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, অল বর্ডার থেকে নো বর্ডার, বর্ডারটা চলে যাবে। আচ্ছা, এখন যেটা দেখবো এটা হচ্ছে স্টাইল করা। যেমন এখানে আমি একটা স্টাইল ইয়ার দিছি, এই ট্যাক্সটাকে আমরা যদি একটা স্টাইল দিতে চাই, এখানে যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রাখবো, স্টাইল থেকে যেমন এটাতে গেলাম, একটা স্টাইল হয়ে গেছে। এরপর এটাতে আসলাম, এটা আরেকটা স্টাইল। এক একটা এক এক রকমের স্টাইল এখানে আছে, যেটা আমরা চাই দিতে পারবো। তবে এই স্টাইলগুলো আমরা তেমন একটা ইউজ করি না, কারণ আমরা যখনই টাইপ করব তখনই এখান থেকে কোন ফন্ট দিয়ে লিখি, একটু আগে বলছিলাম টাইমস নিউ রোমান, এই স্টাইল দিয়ে লিখি। এখন এই স্টাইলটা হচ্ছে আলাদা আরেকটা স্টাইল, তো এটার জন্য আমরা এগুলো নিই না। আচ্ছা, এরপর এই স্টাইলগুলো যদি আমরা ডিলিট করে দিতে চাই, এখান থেকে নরমালে চলে আসবে, যে নরমাল। এখানে কয়েকটা অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। আচ্ছা, এটার জন্য আচ্ছা, এখানে যে ট্যাক্সগুলো আছে, অনেকগুলো ট্যাক্স আছে না? কয় পেজ আছে? 2টা পেজ। আমি সবগুলো কপি করে অনেকগুলো পেজ করে দিচ্ছি। এখানে অনেকগুলো পেজ হয়ে গেছে। এখন আসবে কত? 81টা পেজ আছে এখন বর্তমানে। তো এখন 81টা পেজের মধ্যে আমি কোনো এক জায়গায় লিখলাম, এখানে এসে এই জায়গাতে লিখলাম CCA, এটা লিখলাম। ঠিক আছে? এখন এটা কয় নাম্বার পেজে লিখছি এটা আমরা এখন ভুলে গেছি।
আছে। এটা যদি আমাদের 81টা পেজ থেকে যদি খুঁজতে হয় অনেকক্ষণ সময় লাগবে, অথবা আমি আমার ফাইলের মধ্যে এমন একটা ওয়ার্ড লিখছি যেটা আমার খুঁজতে হচ্ছে, কিন্তু আমার ফাইলের মধ্যে অনেকগুলো টেক্সট আছে, অনেকগুলো টেক্সট থেকে যদি নির্দিষ্ট কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স আমাদের খুঁজতে হয়, তখন এই ফাইন্ড অপশনের সাহায্যে তা আমরা করতে পারবো। ফাইন্ডে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করার পর এখানে লেখা আসছে ফাইন্ড ওয়ার্ড। এখানে আমরা যে ওয়ার্ডটা খুঁজতে চাই ওটা লিখে দেবো। এখানে সিসিএ লিখলাম, সিসিএ লিখার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। এখন যেখানেই থাকুক না কেন এখানে চলে আসছে। 15 নাম্বার পেজে এটা ছিল, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে। আমরা এখন দেখেন আবার দেখতেছি এখন কত নাম্বার পেজে, 81 নাম্বার পেজে আছি। ফাইন্ডে ক্লিক করলাম, সিসি এখানে লেখা আছে, ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, সিসি 15 নাম্বার পেজ এখন চলে আসছে আমাদের। তার মানে যতগুলাই পেজ থাকুক না কেন আমরা যেই ওয়ার্ডটা খুঁজি এখানে ফাইন্ডে ক্লিক করে ওখানে লিখে দিব, লেখার পরে ফাইন্ড নেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের ওই ওয়ার্ডটা অথবা সেন্টেন্স যাই লিখে ওটা খুঁজে দেবে, যদি না থাকে ওটা দেবে না। আচ্ছা, এখন এখানে ডকুমেন্ট আছে না, ডকুমেন্ট, এই ওয়ার্ডটা অনেকগুলো থাকতে পারে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে। এখন আমি চাই ডকুমেন্ট যতগুলো আছে সবগুলাকে হাইলাইট করে দেবো। একটু আগে আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করছিলাম না, এটা থেকে যদি আমরা হাইলাইট করতে যাই, এইভাবে যদি হাইলাইট করতে যাই, ডকুমেন্ট অনেকগুলো ডকুমেন্ট আছে, এখন সবগুলো ডকুমেন্ট যদি আমার হাইলাইট করার দরকার হয় অনেকক্ষণ সময় লাগবে। তো এটার জন্য আমরা কি করতেছি দেখেন, ফাইন্ডে ক্লিক করলাম, ডকুমেন্ট ওয়ার্ডটা এখানে লিখলাম, লেখার পরে এখানে একটা অপশন আছে রিডিং হাইলাইট, হাইলাইট অল, এখানে ক্লিক করলাম। তো আমার এই ফাইলের মধ্যে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলাই হাইলাইট হয়ে গেছে, দেখেন সবগুলাতে কালার ওটা চলে আসছে এখানে এখানে সব জায়গায়। তো এইভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড অথবা সেন্টেন্সকে একসাথে হাইলাইট করে দিতে পারি। আচ্ছা, ফাইন্ড, রিপ্লেস, এবং এরপরে একটা অপশন আছে রিপ্লেস। ফাইন্ডের পরে এখানে ক্লিক করলেও আসবে, অথবা ফাইন্ডের পরে এখান থেকে ক্লিক করলেও আসবে। রিপ্লেস, রিপ্লেস যেমন এটার কাজ হচ্ছে একটা দিয়ে আরেকটা পরিবর্তন করা। যেমন আমি একটা ফাইল লিখলাম, ফাইলটা হচ্ছে এরকম, একটা ফাইল লিখতে বললো আমাকে, একটা মানুষের জীবনী দিয়ে লিখতে বললো, যে মানুষটার নাম হচ্ছে এটা, কিন্তু আপনাকে এই এই বিষয়গুলো নিয়ে লিখতে হবে। তো এখন আমি কমন একটা জিনিস মনে করি এটা একদম লিখে রেখেছি, লিখার পরে এখন বলতেছে যে আপনাকে যে নামটা দেওয়া হয়েছিল ওই নামটা ঠিক না, এটার নাম আরেকটা। এখন ওনার জীবনী লিখতে গিয়ে ওনার নামটা অনেকবার তো লিখতে হলো, ঠিক আছে। যেমন আমি 100 বার 200 বার লিখলাম ওনার নামটা, লিখতে গিয়ে ওখানে আমার সব জায়গায় এখন বললো যে এই নামটা হবে না, নাম হবে আরেকটা। এখন ওটা যদি চেঞ্জ করার দরকার হয় তখন এটার মাধ্যমে করবো। যেমন আমরা ছোটবেলায় এনপি দিয়ে প্যারাগ্রাফ লিখছিলাম, মনে আছে, একটা প্যারাগ্রাফ শিখে অনেকগুলো প্যারাগ্রাফ এরকম লিখছেন, এটা পাইছিলাম আমরা, মানে একটা প্যারাগ্রাফ লিখে অনেকগুলো প্যারাগ্রাফ, মানে বোনাস হিসেবে আর কি। তো ওইখানে শুধু আমরা কি করতাম, এনপির জায়গায় একটা ওয়ার্ড লিখে দিতাম, মানে অনেকগুলো। তো এখন ওই ধরনের যদি আমরা কোনো যদি কাজ এখানে করতে চাই, যেমন ডকুমেন্টের জায়গায় এখানে ডকুমেন্ট যেটা আছে ওটার জায়গায় আমরা ফাইল লিখে দেবো। এখানে ডকুমেন্ট তো অনেকগুলো আছে, তো এতগুলো ডকুমেন্ট একটু আগে দেখালাম কতগুলো ডকুমেন্ট আছে, সবগুলো ডকুমেন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই ফাইল দিয়ে এই ফাইল লিখবো, তার মানে ডকুমেন্ট যেখানে যেখানে আছে ওখানে কি হবে, ফাইল হবে। যদি রিপ্লেসে ক্লিক করে একটা একটা করে রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অলে ক্লিক করি যতগুলা ডকুমেন্ট আছে সবগুলাই ফাইলে পরিণত হয়ে গেছে। কয়টা ছিল, 672টা। 672টা যদি আমাদের যদি এমনিতে ম্যানুয়ালি করতে হতো প্রায় 2-3 দিন লাগে যেত, কারণ একটা একটা যদি কাটতে হতো অনেক সময় লাগবে। আচ্ছা, এটা দেওয়ার পর ওকে দিলাম, ঠিক আছে। যেখানে যেখানে ছিল ফাইল ডকুমেন্ট সব জায়গায় ফাইল চলে আসছে। ঠিক আছে, এটা পারা যাবে। রিপ্লেসের কাজ হচ্ছে একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্স অথবা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করে দেওয়া। তো এরপরে রিপ্লেসে ক্লিক করলে আরেকটা অপশন থাকে পাশে গো টু। গো টু হচ্ছে কোন একটা পেজে কোন একটা লাইনে যাওয়া। যেমন এখানে আমার এখানে পেজ কয়টা আছে, 81টা, 16 নাম্বার পেজে আছি। এখন আমি চাই 78 নাম্বার পেজে যাব, এখানে আমি 78টা লিখে দিলাম, তারপর গোতে ক্লিক করলাম, চলে আসছে আমরা 78 নাম্বার পেজে। তো এটাও অনেক সময় দরকার হবে, আমরা কত নাম্বার পেজে যাব
এটা যদি আমরা যেতে চাই, যেমন আমি এখান থেকে 78 নম্বর পেজে আসতেছি, তো নর্মালি আপনাদের কিভাবে যেতে হবে, এখন যদি আমি বলি আপনাদের 60 নম্বর পেজে যেতে হবে, কিভাবে যাবেন? এখানে আসলেন, এখানে একবার ক্লিক করলেন, এখন 60 নাম্বার আসছে কিনা খুঁজে দেখলেন, এখানে আসে নাই, এরপর আবার এখানে আসলাম, এখানে খুঁজে দেখলাম, তো এইরকম অনেকক্ষণ সময় লাগবে কোন পেজে গেলাম। তো এটার জন্য আমরা কি করব, ফাইন্ডে ক্লিক করে গোটুতে চলে যাব, অথবা রিপ্লেসে ক্লিক করে গোটুতে চলে যাবো। এখানে এসে আমরা যে পেজে যেতে চাই পেজের নাম্বারটা দিয়ে দেব। এরপরে এখানে আমার এই ফাইলের মধ্যে যা টেক্সট আছে সবগুলো যদি আমার সিলেক্ট করার দরকার হয়, আর সিলেক্ট করার নিয়ম হচ্ছে যেমন এরকম করে এইভাবে মার্ক করতে চাই, সিলেক্ট থেকে সিলেক্ট অল, এটাতে ক্লিক করলে আমার এই ফাইলের মধ্যে যা কিছু আছে সব কিছু একসাথে সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট অল। আমরা যদি আমাদের ফাইলে যা আছে সব কিছু একসাথে সিলেক্ট করতে চাই, সিলেক্ট থেকে কি দিব, সিলেক্ট অলে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলে যা আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর আরেকটা অপশন আছে এখানে, যেমন আচ্ছা আমি এগুলো একটু করে দিচ্ছি, দেখেন এখান থেকে এটা আমি একটা ফরম্যাট করতেছি, বোল্ড করে দিলাম, এরপরে এখানে এসে এটাও একটু বোল্ড করলাম, এখানে এসে এটাও একটু বোল্ড করলাম, এখন আমি যদি বলি যেগুলা বোল্ড করা হয়েছে ওগুলো আপনি অন্যভাবে চেঞ্জ করেন, কোন একটা অন্য কালার দেন। এখন সবগুলো যদি এভাবে সিলেক্ট করে করে যদি আমার যেতে হয়, এই যেগুলো বোল্ড করা আছে এভাবে যদি একটার পর একটা যদি সিলেক্ট করে যদি কালার দিতে হয় আমার অনেকক্ষণ সময় লাগবে। এখন যে কোনো একটা কালারের উপর যে কোনো একটা ফরম্যাটের উপর আমরা মাউস রাখবো, সিলেক্ট থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটাতে ক্লিক করব, মাঝখান থেকে ওই টেক্সটগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যা করতে চাই এখান থেকে করে নিতে পারবো। এটা বুঝতে পারছেন? মাঝখান থেকে নির্দিষ্ট ফরম্যাটের যে টেক্সটগুলো আছে এগুলো যদি সিলেক্ট করার দরকার হয় আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এই অপশনের সাহায্যে তা করতে পারবো। আচ্ছা এবার বলেন, আমরা হোম ট্যাবটা এখন শেষ করে দিলাম, হোম ট্যাবে আচ্ছা এখন আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। ইনসার্ট ট্যাব মানে কি, ইনসার্ট বলতে কি বুঝি, ইনসার্ট বলতে কি বুঝি, অন্তর্ভুক্ত, সংযুক্ত করা, আর আরো সহজ বোঝায় কি বলা যায়, যুক্ত করা, অ্যাড করা। এক কথায় আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, ওই ডকুমেন্টের সাথে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, ওখানে যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সংযুক্ত করতে চাই, ইনসার্ট ট্যাবে আসতে হবে। এখানে কি কি আছে দেখা যাচ্ছে, এগুলো লেখা আছে ওগুলাই আর কি। তো এখানে আমাদের প্রথমে লেখা আছে কভার পেজ, একটা টেবল, তারপর হচ্ছে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট ইত্যাদি। এগুলো যদি আমরা অ্যাড করতে চাই তাহলে ইনসার্টে চলে আসতে হবে। ইনসার্ট থেকে প্রথমে যে অপশন এটা হচ্ছে কভার পেজ। কভার পেজে যখন ক্লিক করব, কভার পেজে যখন ক্লিক করব কয়েকটা লিস্টের মতো ডিজাইন আসছে এখানে, এই ডিজাইনগুলো। এখন কভার পেজ কি ওটা তো বুঝতে হবে আগে। একটা বইয়ের যে প্রথমে যে মলাটটা থাকে, যেমন আপনাদের সিলেবাস দেওয়া, এখানে সিলেবাসের উপর একটা আনাই ডাল বলে থাকি অনেকে, আবার অনেকে মলাট বলে থাকি, কভার পেজ অনেকে বলি। তো এইটা যদি আমাদের তৈরি করা দরকার হয় তখন আমরা এখান থেকেই করবো জিনিসটা। কভার পেজ এখানে আসলাম, এখান থেকে আমরা যেই ডিজাইনটা ভালো লাগে ওটা নিব, যেমন এটা নিলাম, নেওয়ার পর একটা কভার পেজ তৈরি হয়ে গেছে। জাস্ট ক্লিক করার পরে কভার পেজটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। এখানে আমরা যেই ডকুমেন্টটা তৈরি করতেছি তার টাইটেল দেওয়া। যেমন আমি একটা অফিসের ফাইল তৈরি করতেছি, ফাইলের নামটা দিলাম, এবং একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতেছি, অ্যাসাইনমেন্টটা কিসের উপর তৈরি করলাম তার মেইন টাইটেলটা দিলাম। এরপরে সাবটাইটেল যেটা আছে এখানে আমরা এগুলো দিতে পারি যে কাকে সাবমিট করতেছি, কি সাবমিট করতেছি, অথবা এখানে বলতে সাবটাইটেল হিসেবে আমরা মূলত এটাই বোঝাই যে প্রথম মেইন টাইটেলের পরে যে একটা বর্ণনা দেওয়ার জন্য একটা টাইটেল। যেমন আমি বললাম প্রথমে বাংলাদেশ বললাম, ঠিক আছে, বাংলাদেশের একটা সাবটাইটেল, মেইন নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী
এই ধরনের দ্বিতীয় আরেকটা নাম, এক কথায় এই ধরনের যদি কোনো সাবটাইটেল আমাদের থাকে ওইটা দিব। এরপরে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো দিতে পারেন। এখানে যেগুলো আছে কোম্পানি, তারপরে কোম্পানি নেম অ্যান্ড লিঙ্ক আছে। এটাতে আমরা যদি অ্যাসাইনমেন্ট তৈরি করি তো এখানে আমরা দিতে পারি যেমন সাবমিটেড বাই, সাবমিটেড টু, এই ধরনের দিতে পারি। আমার যদি কোনো একটা অফিসের জন্য কোনো একটা অফিসিয়াল ফাইল তৈরি করতে চাই তখন কি দিব, অফিসের নাম দিলাম, অফিসের লোকেশন, ফোন নাম্বার, এগুলো দিতে পারি, অ্যাড্রেস এগুলো দিতে পারি। ঠিক আছে, তো এখানে যেরকম আছে জাস্ট শুধু এখানে ক্লিক করে আপনি টাইটেলগুলো দিয়ে দিলেন। এতটুকুই, আর কিছু না। কভার পেজ তৈরি করতে পারবেন, এখানে যেগুলো আছে ওগুলা থেকে যদি কভার পেজ তৈরি করতে চান এগুলা দিয়ে করতে পারেন। এরপরে আমরা কভার পেজ এখান থেকেও করতে পারি, শেপ দিয়েও বিভিন্ন ধরনের স্টাইলে কভার পেজ তৈরি করতে পারি, এটা পরে দেখব। আচ্ছা, কভার পেজের পরে এই পেজটাতে আমাদের কি টেক্সট আছে না। এখন আমরা যদি একটা নর্মাল বইয়ের মধ্যে দেখি, যেমন এটা আপনাদেরগুলোতে নাই, এখানে প্রথম কভার পেজটা দেওয়া আছে, ঠিক আছে। এরপরে যে পেজটা আছে এখানে দেখেন এটাতে এটা ব্ল্যাঙ্ক আছে, তার মানে মেইন পেজের পরে যে কভার পেজ আছে কভার পেজের পরে এটা ব্ল্যাঙ্ক পেজ। এরকম যদি আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে চাই কভার পেজের পরে, অথবা যে কোনো জায়গায় যদি একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের দরকার হয়, এখানে মাউস পয়েন্টার রাখবো, মাউস পয়েন্টার রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের যে কোনো জায়গায় আমি ট্যাক্স লিখে ফেললাম, ওখানে যদি আমাদের যদি কোনো একটা খালি পেজ দরকার হয় জাস্ট ওই জায়গাতে মাউস পয়েন্টার রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, একটা খালি পেজ চলে আসবে, এটাই। এরপর এখানে লেখা আছে পেজ ব্রেক। পেজ ব্রেক হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে চলে যাওয়া, নিয়ে যাওয়া, এই ধরনের। যেমন আমি এখান থেকে এই ফাইলটা তৈরি করলাম, তো ফাইলটা থেকে দেখেন এইখান থেকে এই ট্যাক্সগুলা এই পেজে নিয়ে আসবে, এইখান থেকে এই ট্যাক্সগুলো এই পেজে নিয়ে আসবে, আর এই পেজটা পুরোটা এতটুকু খালি রেখে দিব। তো এখানে মাউস পয়েন্টার রাখলাম, এটা ছোট করছি যেন বুঝতে পারেন, চলে দেখার জন্য। এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে পেজ ব্রেকে ক্লিক করলাম, এখানে যে ট্যাক্সগুলা এই পেজে চলে আসছে। পেজ ব্রেকের কাজ হচ্ছে এটাই, আমরা এক পেজ থেকে অন্য পেজে যদি কোনো ট্যাক্স নিয়ে যেতে চাই ওই ট্যাক্সগুলোর আগে মাউস পয়েন্টার রাখবো, তারপর পেজ ব্রেকে ক্লিক করব। এরপরে যেটা করব এটা হচ্ছে এটা ট্যাবল। তো একটা যদি ট্যাবল তৈরি করতে চাই কিভাবে করব, ট্যাবল বলতে আপনারা যেটা কম্পিউটারে বসে আছেন ওগুলো না, আবার এই যে এটা এই ধরনের যদি কোনো ট্যাবল তৈরি করতে হয়, ঠিক আছে। তো আর আমরা যেমন এখানেও আছে, এই ধরনের যদি কোনো ট্যাবল তৈরি করতে হয় আমরা এই ট্যাবলগুলো তৈরি করব। এখান থেকে ট্যাবলে গেলাম, ট্যাবলে ক্লিক করার পর এখানে অনেকগুলা সেল এবং রো দেখা যাচ্ছে, কলাম রো। এদিক থেকে আমাদের 10টা কলাম আছে এবং নিচে 8টা রো আছে। যদি আমাকে বলে যে 10টা কলাম এবং 8টা রো এর মধ্যে কোন একটা ট্যাবল তৈরি করতে হবে, এখান থেকে করব। 10টা কলাম এবং 8টা রো এর মধ্যে যদি কোনো কলাম ট্যাবল তৈরি করতে হয় এখান থেকে করব। আর যদি এর চেয়ে বেশি দরকার হয় আমরা ইনসার্ট ট্যাবলে চলে যাব। দেখেন কিভাবে করতেছি, একটা কলাম নিলাম, 2টা কলাম, 3টা 4টা কলাম নিলাম, এরপর সোজা নিচের দিকে চলে আসতেছি, 8টা রো নিলাম, মাঝখানে ওখানে এসে যতটুকু দরকার ওখানে এসে একটা ক্লিক করছি। এরপর এই কলামগুলো আমরা এখান থেকে টেনে এদিকে ছোট করে দিলাম, এটা টেনে এদিকে ছোট করে দিচ্ছি, এটা টেনে এদিকে ছোট করে দিলাম, এরপর এটা নিচের দিকে বাড়াই দিলাম, মানে কলামগুলো আমাদের ইচ্ছা মতো আমরা সাজাই দিচ্ছি। ঠিক আছে, এভাবে আমরা কলামগুলো সাজাতে পারবো। এটা পারবেন? আচ্ছা, আবার দেখেন তাহলে আমরা প্রথমে একটা যদি ট্যাবল তৈরি করতে হয় ওখানে কলাম কয়টা আছে, রো কয়টা আছে ওইটা দেখে নিব। ঠিক আছে, কলাম কয়টা এবং রো কয়টা লাগবে ওটা আমরা আগে দেখে নিব। দেখার পর ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে ট্যাবলে যাব, ট্যাবল থেকে কয়টা কলাম এবং কয়টা রো লাগতেছে তা ঠিক করব। ধরে নিচ্ছি এখানে আমার 4টা কলাম লাগতেছে, 4টা কলাম দিলাম। আচ্ছা, এই যে এখানে যেগুলো আছে উপর থেকে নিচে যেগুলো আসছে সেগুলো হচ্ছে কলাম, আর পাশে একটা একটা যেগুলো আছে ওগুলো হচ্ছে রো। কলাম নিলাম,
নিচের দিকে আসতেছে, রো নিচ্ছি, এখানে এসে একটা ক্লিক করলাম, এটাই। এরপর এখান থেকে আমরা এগুলা সাজাই দিতে পারবো কিরকম দরকার। এখানে মাউস পয়েন্টার নিয়ে যাব, এই অ্যারো সিম্বলটা সহকারে প্লাস সিম্বলের মধ্যে এটা আসবে, তারপর এটা দিয়ে আমরা উপরে নিচে যেদিকে চাই নিয়ে যেতে পারবো। তাহলে আমরা যদি ট্যাব ওয়াল তৈরি করতে চাই 10টা কলাম এবং 8টা রো এর মধ্যে, তখন আমরা কোথা থেকে যাব? এখান থেকে যাব। আর যদি এর চেয়ে বাইরে লাগে, যেমন আমার 15টা লাগতেছে, 20টা লাগতেছে, এরকম যদি লাগে, তখন আমরা কোথায় যাব? ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে এখানে লেখা আছে নাম্বার অফ কলামস, এখানে আমরা কয়টা কলাম লাগতেছে তা লিখে দিলাম। ধরে নিচ্ছি আমার 13টা কলাম লাগবে এবং 20টা রো লাগবে, এখানে লিখে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর ওইভাবে আমার কলাম এবং টেবল রো গুলো চলে আসছে। এরপরে আরেকটা অপশন আছে, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবল, টেবল থেকে ড্র টেবল। ড্র টেবলের কাজ হচ্ছে আমার ইচ্ছা মতো আমি টেবলটা ড্র করে নেব। যেমন অনেক সময় আমার টেবলটা দরকার এলোমেলো ভাবে আমাদের সাজাতে হচ্ছে, তো এই জন্য আমি প্রথমে ড্র টেবলে ক্লিক করলাম, একটা পেন্সিল আসছে, এই পেন্সিল দিয়ে আমি প্রথমে এই টেবলটা কতটুকু হবে তা করে নিলাম, যে এতটুকুই আমার টেবলটা হবে। তারপর একটা লাইন থাকবে এরকম, আবার মাঝখানে একটা থাকবে, আবার এখানে একটা থাকবে, কিন্তু এইখানে এদিকে থাকবে না, আবার এখানে এভাবে থাকবে, তারপর এখানে এভাবে থাকবে। তার মানে আমার ইচ্ছা মতো আমি এখান থেকে ড্র করে নিতে পারবো। এইরকম সিস্টেম কিন্তু আমরা ইনসার্ট থেকে এখান থেকে এবং এখান থেকে করতে পারবো না, তো এই জন্য ড্র টেবলটাও মাঝে মাঝে দরকার হয়। আচ্ছা, এরপরে এইখান থেকে আমরা আবার গেলাম, এটা এখন দেখবো না, এক্সেল স্প্রেডশিট, তো এটাতে ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেলের একটা স্প্রেডশিট চলে আসবে। আচ্ছা দেখে ফেলি, এখানে ক্লিক করলাম, বুঝবেন না ওই জন্য না যেতে চাইছিলাম। মাইক্রোসফট এক্সেলের একটা উইন্ডো চলে আসছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রোগ্রাম যেটা। এখানে যদি কোনো ট্যাক্স লিখতে চাই, আমরা ট্যাক্সগুলো লিখবো, যেমন এখানে আমরা ট্যাক্স লিখলাম, এই ট্যাক্সগুলো লিখার পরে এটা যদি ক্লোজ করে দিই, ওই ট্যাক্সগুলো সহকারে টেবলটা আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবে। এটা বুঝলে বুঝেন, না বুঝলে দরকার নেই, এখন পরবর্তীতে আবার দেখাবো জিনিসটা। এরপরে এখান থেকে ট্যাবলে গেলাম, ট্যাবল থেকে কুইক ট্যাবলস নামে একটা অপশন আছে, কুইক ট্যাবলস। এই ট্যাবল থেকে আমরা কিছু রেডিমেড ট্যাবল দেওয়া আছে, ওগুলার ওই ডিজাইনে কোনো ট্যাবল তৈরি করে নিতে পারবো। যেমন এটাতে ক্লিক করলাম, ওটার মধ্যে একটা ট্যাবল চলে আসছে, তবে এখানে এই ট্যাক্সগুলো আমার দরকার নাই, এগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম, ট্যাক্সগুলো চলে গেছে। ওই সিস্টেমের একটা ট্যাবল আমরা যদি আনতে চাই এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। দেখেন এখানে যখন আমি ট্যাবলে ক্লিক করব, এদিকে একটা ডিজাইন ট্যাব চলে আসবে। একটা ট্যাবলে যখন ক্লিক করব, এখানে একটা ডিজাইন ট্যাব চলে আসবে আর একটা লেআউট ট্যাব চলে আসবে। আমি যখন ট্যাবলের বাইরে ক্লিক করব তখন ওইটা থাকবে না। তার মানে এই ট্যাবলের ট্যাবলটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, এই ডিজাইন ট্যাব থেকে করতে পারবো। এখানে দেখেন আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম, প্রথমে আসছে এই যে স্টাইলগুলা, এখান থেকে যদি স্টাইল করতে চাই, ট্যাবলটার একটা স্টাইল চলে আসছে। এরপরে শেডিং আছে, শেডিং থেকে আমরা কালার করতে পারবো, যেমন এটা সিলেক্ট করলাম, শেডের কাজ তো একটু আগে দেখছিলাম আমরা, এখান থেকে কালার করে দিলাম, অথবা এটা কালার করলাম, এরপরে এটা দিলাম, এরপরে এখানে আরেকটা কালার দিচ্ছি, এভাবে আমরা কালার করতে পারবো। তার মানে একটু ডিজাইন যদি করতে চাই এখান থেকে করতে পারবো, আর যদি এখান থেকে করতে চাই এখান থেকে করতে পারবো। এখন এখান থেকে এটাতে দিলাম, এই স্টাইলটা দিলাম, অথবা এখান থেকে কোনো একটা স্টাইল দিলাম। এটা যখন দিব, এই যে এখানে যে বর্ডারগুলো আছে এগুলা কিন্তু আর প্রিন্টের মধ্যে আসবে না। যখন আমরা কন্ট্রোল অল্টার আই দিয়ে দেখবো, এরকম আছে ট্যাবলটা। তো এখন বর্ডারগুলো যদি আমাদের আনতে হয়, স্টাইল করার পর যদি বর্ডারগুলো আনতে চাই, এই যে স্টার মার্ক এটাতে ক্লিক করব, ডিজাইন থেকে বর্ডারস
অল বর্ডার করে দেব। তারপর আমাদের বর্ডারগুলো শো হবে। এরপর ডিজাইনের মধ্যে এখানে লাইন আছে, লাইনের মধ্যে আমরা লাইন থিকনেসটা আমরা যদি চেঞ্জ করতে চাই, যেমন বর্ডারটা আমি এ স্টাইলে দেব আর বর্ডারের কালারটা আমি রেড দেব। এটা দেওয়ার পর যেমন এখান থেকে আমি একটা লাইন টানতেছি, তারপর এটা উপরের দিকে তুলে দিচ্ছি। অথবা এটা দিয়ে আপনি যে স্টাইলটা এখান থেকে নিলেন ওটা দিয়ে আপনি ট্যাবল তৈরি করতে পারবেন। আর আবার যখন ড্র ট্যাবলে ক্লিক করবো এটা চলে যাবে। এরপর এই ট্যাবলের আমরা যদি এই লাইনগুলা মানে এই সেলগুলো যদি মুছে শুধু একটা সেল রাখতে চাই, এগুলা সবগুলো যদি মুছে সবগুলো একটা সেল করতে চাই, ইরেজার আছে, ইরেজারে গেলাম, ইরেজার থেকে এগুলা ঠিক মাঝখানে একটা টান দিয়ে এগুলা মুছে দিলাম, পুরোটা একটা হয়ে গেছে। এরপর আবার যদি এখান থেকে এটা করতে চাই, এগুলো করে দিলাম। এরপর ইরেজারে ক্লিক করলাম। ট্যাবল ডিজাইন থেকে আমরা স্টাইল করতে পারবো, শেডিং বর্ডার দিতে পারবো, কালার দিয়ে বিভিন্ন ট্যাবল ডিজাইন করে তৈরি করতে পারবো এবং কোনো সেল এবং কলাম আমরা ইরেজ করে দিতে পারবো। আর চাইলে পুরোটা ইরেজ করে দিতে পারবো এখান থেকে, যাবে না? ঠিক আছে। এরপরে এখানে আবার আসলাম ট্যাবলের মধ্যে, লেআউট ট্যাব। লেআউট ট্যাব থেকে আমরা সিলেক্ট থেকে আমরা সবগুলা সিলেক্ট করতে পারবো, কলাম সিলেক্ট করতে পারবো, রো সিলেক্ট করতে পারবো, ট্যাবল সিলেক্ট করতে পারবো। যেমন আমি এখানে যদি মাউস পয়েন্টার রাখি, সিলেক্ট থেকে সিলেক্ট সেল, ওই সেলটাই সিলেক্ট হয়েছে। এরপর যদি এখান থেকে কলাম সিলেক্ট করি, পুরো কলামটাই সিলেক্ট হবে। আর যদি এখানে মাউস পয়েন্টার রেখে যদি রোতে দিই, ওই রোটা সিলেক্ট হবে। তবে এগুলো দরকার হয় না, কারণ আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করি অথবা উপরেরটাকে নিচের দিকে টান দিলে এভাবে সিলেক্ট করি। এখানে ডিলেট আছে, আমরা যদি এই পুরো ট্যাবলটা ডিলিট করতে চাই অথবা কোনো কলাম এবং রো ডিলিট করতে চাই, যেমন এটা ডিলিট করব, এখান থেকে সেল ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করব, পুরো সেলটাই ডিলিট হয়ে যাবে। কলাম ডিলিট করতে চাইলে পুরো কলামটাই ডিলিট হয়ে যাবে। রো ডিলিট করতে চাইলে যে রোটা আছে ওই রোটাই ডিলিট হয়ে যাবে এবং পুরো ট্যাবলটাই ডিলিট হয়ে যাবে এখানে ক্লিক করলে। আমি এখানে কলামে ডিলিট করলাম, পুরো কলামটাই ডিলিট হয়ে গেছে। এরপর ইনসার্ট অ্যাবভ, যেমন এখানে আমি কিছু ট্যাক্স লিখলাম। এখন আমি এর উপরে একটা কলাম লিখতে পারি নাই অথবা নিচে একটা কলাম আরো দরকার, আমি ট্যাবলটা নিয়ে ফেললাম, ধরে নিচ্ছি 10টা ট্যাবল রো দরকার, 10টা রো নিয়ে নিলাম, কিন্তু এখন নেওয়ার পরে দেখতেছি রো আরো দরকার হচ্ছে, এখন রো বাড়ানো দরকার। ওটা যদি বাড়াতে চাই, ইনসার্ট অ্যাবভ হচ্ছে উপরের দিকে আসবে, বিলো হচ্ছে নিচের দিকে আসবে। আর ইনসার্ট লেফট, লেফটের দিকে কলাম আসবে, আর রাইট হচ্ছে রাইটের দিকে কলাম আসবে। এই দুটো হচ্ছে রো আর এই দুটো হচ্ছে কলাম। আমি যদি এটাতে ক্লিক করি, উপরের দিকে একটা রো আসছে, আর যদি এটাতে ক্লিক করে যদি বিলো দেই, নিচের দিকে একটা রো আসছে। আর এখানে যদি আমি মাউস পয়েন্টার রেখে লেফটে ক্লিক করি, লেফটের দিকে একটা কলাম আসছে। আবার যখন এখানে ক্লিক করে রাইটে ক্লিক করব, রাইটের দিকে একটা কলাম আসবে। এরপরে অপশন স্প্লিট, এই অপশনটা যেমন আমি একটু আগে এখান থেকে ইরেজ করছিলাম, আর বার করি, এটা পুরোটা ইরেজ করে দিই। এটা ইরেজ করে দিলাম। এখন ইরেজ করার পর আমার এখানে 3টা কলাম অথবা রো দরকার, অথবা এখানে আরো অনেকগুলা সেল দরকার। একটা সেলের মধ্যে আরেকটা ট্যাবলের মতো তৈরি করব। তখন আমাদের যেতে হবে লেআউট, লেআউট থেকে স্প্লিট সেল, এখানে গিয়ে আমরা লিখে দিব কয়টা কলাম এবং রো দরকার।
যেমন এখানে আমি 8টা কলাম দিলাম, 20টা রো দিলাম। ওকে, একটা সেলের মধ্যে আমরা অনেকগুলো কলাম এবং রো করলাম। এরপর যদি এখানে শুধু আমাদের রো দরকার হয়, কলাম দরকার হলে কলামে যাব। এখানে আমার কলাম দরকার কিন্তু রো দরকার নাই, শুধু কলামগুলো আসলো। তার মানে কোনো একটা সেলের মধ্যেও আমরা কলাম এবং রোগুলো আনতে পারবো। এরপরে স্প্লিট ট্যাব হল, একটু আগে যেটা করলাম ইরেজার দিয়ে, ওই কাজটা আমরা এটা দিয়েও করতে পারবো। যেমন এটা সিলেক্ট করলাম, স্প্লিট, এই যে মার্জ সেল যেটা আছে, স্প্লিট ট্যাবলটা অন্য ব্যাপার, আমরা মার্জ সেলটা দেখি আগে। মার্জ সেলে ক্লিক করলাম, এটা মার্জ হয়ে গেছে। এরপর এই যে এইখান থেকে এই ট্যাবলটা আলাদা করে ফেলবো। তার মানে এখানে একটা ট্যাবল আছে বর্তমানে, আমরা যদি এই একটা ট্যাবলকে দুইটা ট্যাবল মানে আলাদা করে ফেলতে চাই, যেটা সিলেক্ট করা আছে ওইখান থেকে যদি আলাদা করে নিতে চাই, এখানে মাউস পয়েন্টার রাখলাম, স্প্লিট ট্যাবলে ক্লিক করলাম, এখান থেকে বাকিটা আলাদা হয়ে গেছে। আবার এখানে মাউস পয়েন্টার রাখলাম, স্প্লিট ট্যাবলে ক্লিক করব, ঠিক আছে, ট্যাবলটা আলাদা করে নিলাম। তারপর এই যে ট্যাবলের কলাম এবং রোর সাইজগুলো আমরা তো এখান থেকে এভাবে টেনে দিছিলাম বড় ছোট করার জন্য, এখান থেকেও টেনে বড় ছোট করা যাবে। নিচের দিকে বড় করতেছি, পাশে বড় করতেছি, যেটা করতে চান। এরপর এখানে কিছু ট্যাক্স লিখলাম, এই ট্যাক্সটা ঠিক মাঝখানে আনার দরকার। সেন্টারে ক্লিক করলাম, ঠিক মাঝখানে আসলো, একদম নিচের দিকে নিয়ে আসলাম, লেফট, এটা পুরোটাই আমার সেল ধরে নিচ্ছি, সেলের যে জায়গায় ক্লিক করবো ওইখানে চলে যাবে। এরপর অনেক সময় আমার ট্যাক্সটা এদিক থেকে নিচের দিকে লিখতে হয়, এদিক থেকে নিচের দিকে লিখতে হয়, তখন এটা করব ট্যাক্স ডাইরেকশন, ট্যাক্সটা এরকম চলে আসছে। এটা আমরা বিভিন্ন সময় দেখি এই ধরনের লিখতে হয়। এটা পারা যাবে। এরপর মার্জিন, এখানে একটা মার্জিন দেওয়া থাকে আমাদের ট্যাক্সগুলো কতটুকু হবে। যেমন এখানে মার্জিন দেখেন এর উপরে যাচ্ছে না, এখানে মাউস সিলেক্ট করে মাউস পয়েন্টার রেখে মার্জিনে যাব, এই যে লেফট এবং রাইটে যে মার্জিনগুলো আছে 0 0 করে দিই, ওকে দিলাম। এখন দেখেন মার্জিনটা একদম কমে গেছে, একদম ভিতরে চলে আসছে লেখাগুলো, এগুলো দরকার হয় না। এখান থেকে এটা দরকার হয় ফর্মুলা, যেমন এখানে আমি একটা সংখ্যা লিখলাম, এখানে আরেকটা সংখ্যা, এখানে আরেকটা সংখ্যা, এখানে আরেকটা সংখ্যা, এই সংখ্যাগুলো আমি যোগ করব। যোগ করার জন্য এখানে ফর্মুলাতে গেলাম, ফর্মুলাতে গিয়ে এখানে সাম লেখা আছে, ওকেতে ক্লিক করলাম, এই সবগুলোর যোগফল এখানে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, এখানে মাউস পয়েন্টার রাখলাম, ফর্মুলাতে গেলাম, ফর্মুলা থেকে এখানে কিছুই লিখে নাই, সাম আছে, এরপরে ওকে দিলাম। ঠিক আছে, পারা যাবে এটা। এরপর এই ট্যাবলে যেই ট্যাক্সগুলো আছে, এই ট্যাক্সগুলোকে আমরা কি করে নিব, ট্যাবলটা থেকে আলাদা করে ফেলবো। এখানে কোনো ট্যাবল থাকবে না, শুধু ট্যাক্সগুলাই থাকবে। তাহলে কনভার্ট টু টেক্সট, এটাতে ক্লিক করলাম। এরপর ট্যাক্সগুলো কিরকম থাকবে, প্যারাগ্রাফ আকারে থাকবে নাকি ট্যাব আকারে থাকবে নাকি কলাম আকারে নাকি এভাবে কোন একটা কোটেশন দিয়ে, আমি একটাই দিলাম, এখানে ট্যাব আকারে দিলাম, ওকে। ওই ট্যাক্সগুলো আছে, আমাদের ট্যাবলটা চলে গেছে, তার মানে একটা ট্যাবল থেকে ট্যাক্সগুলো আলাদা করে নিয়ে ফেলছি। ইনসার্ট থেকে ট্যাবলের কাজ পারবেন। আচ্ছা, পিকচার অ্যাড করার জন্য প্রথমে আমি ইনসার্ট থেকে পিকচারে গেলাম, পিকচার থেকে আমার যে পিকচারটা কম্পিউটার ফাইলের মধ্যে অ্যাড করতে হচ্ছে, পিকচার ওটা যেখানে থাকবে ওখানে যেতে হবে এক কথায়। এখন পিকচারটা কোথায় রাখছি এটা আমার কম্পিউটার থাকলে আমি জানবো, আপনার কম্পিউটার হলে আপনি জানবেন পিকচার কোথায় রাখছি, বুঝতে পারছেন। এটার জন্য আমরা যদি ডেস্কটপে রাখি তাহলে এখান থেকে তীরচিহ্নতে ডেস্কটপ সিলেক্ট করব। আবার যদি অন্য কোথাও রাখি, যেমন এখানে কম্পিউটারে কোনো একটা ড্রাইভে রাখছি, এখানে যেতে হবে। এক কথায় পিকচারটা যেখানে থাকবে ওখানে যাব। যেমন আমি এখান থেকে এখানে আমি পিকচার রাখছি, এই পিকচারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলাম, পিকচারটা এখানে চলে আসছে। পিকচার আবার দেখাচ্ছি, আমরা যখন ইনসার্টে যাব
পিকচার অপশনটা পাবো, পিকচার থেকে যেখানে পিকচারটা আছে পিকচারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব, পিকচারটা চলে আসবে। এরপর ওই পিকচারের ফরম্যাট করার জন্য আমাদের ফরম্যাট ট্যাব চলে আসছে একটা। পিকচারের বাইরে যদি ক্লিক করি আমাদের ওই ট্যাবটা আসবে না, যখন ভিতরে ক্লিক করব পিকচারের উপর ক্লিক করব ফরম্যাট ট্যাবটা আসবে। ফরম্যাট ট্যাবের কাজ হচ্ছে আমাদের পিকচারটাকে ফরম্যাট করা, যেমন এখানে আমার কালার চেঞ্জ করতে হতে পারে, বর্ডার দিতে হতে পারে, পজিশন ঠিক করতে হতে পারে, কাটতে হতে পারে, ইত্যাদি কাজগুলোর জন্য আমরা এই পিকচারের ফরম্যাটের কাজ করব। ব্রাইটনেস কিছু বোঝা গেছে? আগে থেকে একটু কালো হয়ে গেছে না? তার মানে পিকচারের ব্রাইটনেসটা যদি বাড়াতে চাই এবং কমাতে চাই এখান থেকে বাড়াবো কমাবো। এরপর কন্ট্রাস্টও যদি আমরা বাড়াতে চাই, এটাও একটা কালার মানে ইয়ার ব্রাইটনেসের, এটাও যদি বাড়াতে চাই কমাতে চাই এখান থেকে বাড়াবো কমাবো। এরপর এখানে আরেকটা অপশন আছে রিকালার। আমরা যদি পিকচারটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, ধরে নিচ্ছি কোনো একটা ফাইল আমার প্রিন্ট করতে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, তো প্রিন্ট করার সময় এটা ঠিক করতে পারি। তবে এখানেও যদি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে চাই, পিকচারটাকে সিলেক্ট করে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আর যদি অন্য কোনো কালার করতে হয় এখান থেকে অন্য কোনো কালার সিলেক্ট করে দিলাম, ওই কালারটা চলে আসছে। এরপর এই দুটো অপশন তেমন একটা দরকার নাই। এখানে আমি চেঞ্জ পিকচার, এটা হচ্ছে আরেকটা পিকচার নিয়ে আসা, এগুলো দরকার নেই। এটাতে ক্লিক করে আমরা যে পিকচারটা আনতে চাই পিকচারটা সিলেক্ট করে নিয়ে আসবো, তো এটা তেমন একটা প্রয়োজন নাই, কারণ আমরা এটা ডিলিট করে এমনিতেও আরেকটা পিকচার আনতে পারি। এরপর এখানে এটা সাদা করে ফেলছি না, এটা আগে যেরকম ছিল ওরকমই নিয়ে আসবো। রিসেটে ক্লিক করলাম, রিসেট পিকচার, আগে যেরকম কালার টালার ছিল ওগুলো সবগুলাই চলে আসছে। এরপর এখানে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে পিকচার স্টাইল। পিকচারের একটা স্টাইল দিব, ঠিক আছে? এখান থেকে পিকচারের একটা স্টাইল দিব, তীর চিহ্নতে ক্লিক করলাম, একটা ব্ল্যাক বর্ডার দিয়ে দিলাম, পিকচারে একটা বর্ডার দিয়ে দিলাম। আর যদি এখান থেকে এই বর্ডারটা দেই এটার মতো হলো, ঠিক আছে? এভাবে আমরা পিকচারে বর্ডার দিতে পারবো। যদি এটা একটা কোনো একটা মানুষের পিকচার হতো, তো মানে এক্সট্রা একটা পিকচার ওইখানে আমার ফাইলের উপর বসায় রাখছে এরকম লাগতেছে, এক্সট্রা আলাদা একটা পিকচার বসায় রাখছে এরকম লাগতেছে না, ইনাফ করে রাখি তো এরকম। বর্ডার আমি পিকচারটা সিলেক্ট করছি, ফরম্যাট ট্যাব থেকে এখানে বর্ডার আছে, যেটাই দিতে চান এক একটা এক এক রকম স্টাইল আছে, ঠিক আছে? আর যদি রিসেট পিকচারে ক্লিক করি, এটাতে ক্লিক করলে চলে যাবে। এখন পিকচারটা অনেক বড় হয়ে গেছে না, এটাকে একটা কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে কর্নারে মাউস পয়েন্টার ওইখানে থাকা অবস্থায় লেফট বাটন চেপে ধরে মাউস দিয়ে নিচের দিকে টান দিলে শুরু হয়ে যাবে। এরপর পিকচার শেপ, এখানে শেপ আছে, আমরা পিকচারটাকে স্টাইল দিয়ে এভাবে করে দিলাম, এটা দিলাম। এখানে যেগুলো আছে ওগুলো নিতে পারেন। এরপরে পিকচারে যদি বর্ডার দিতে চাই এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, এই ইফেক্টস গুলো দিতে পারেন। আগের মতো করে নিব, চলে আসছে। এখানে একটা সাইজ দেওয়া আছে না, এটা হচ্ছে পিকচারের বর্তমান সাইজটা। আমি যদি এখান থেকে সাইজটা যদি কমাই দেই, এন্টার দিলাম, পিকচারের সাইজটা কমে গেছে। এখান থেকে করতে পারবো অথবা এখান থেকে টেনে নিয়ে আসতে পারবো। এরপর পিকচারটা আমি শুরু করে দিচ্ছি, উইন্ডোটা শুরু করে দিলাম। পিকচারটা কোন জায়গায় রাখবো, পেজের ঠিক মাঝখানে রাখবো নাকি উপরের দিকে রাখবো? পজিশনে যাব, পজিশন থেকে ঠিক সেন্টারে নিয়ে আসলাম, আবার পজিশনে গেলাম,
টপে নিয়ে আসলাম। তারপরে এটা হচ্ছে আমার পুরো পেজটা, পেজের যেই জায়গায় ক্লিক করব পিকচারটা ওখানেই চলে যাবে। এরপরে পিকচারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টেক্সট র্যাপিং থেকে স্কোয়ারে ক্লিক করলাম। স্কোয়ারের কাজ হচ্ছে দেখেন এখানে মাউস এখানে রাখলাম, কি হলো এখানে পিকচারের চারপাশে স্কোয়ার ভাবে লেখাগুলো আসছে। এরপরে এখান থেকে যখন আমরা টাইটে ক্লিক করব সেম আসবে। আবার যখন এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব পিকচারের উপরে টেক্সটগুলো চলে আসছে। তার মানে বিহাইন্ড টেক্সট হচ্ছে পিকচারের নিচে চলে যাবে, সরি লেখাগুলো নিচে চলে যাবে পিকচার। এরপর আবার এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে পিকচারটা চলে আসছে। এরপর এখানে আরেকটা অপশন আছে টপ এন্ড বটম, উপরেও টেক্সট থাকবে নিচেও টেক্সট থাকবে। তারপর এটা তেমন দরকার নেই, তো আগের মতো প্রায়। এখান থেকে আমরা টেক্সট র্যাপিং থেকে টাইটে ক্লিক করে দেব। আমরা যদি একটা পিকচার অ্যাড করি, যেমন এটা একটা রিজিউম, এখানে যদি আমরা পিকচার অ্যাড করি, ইনসার্ট থেকে পিকচারে গেলাম, এখানে দেখি কোনো পিকচার আছে কিনা। এর একটা পাসপোর্ট সাইজের পিকচার নিব, ঠিক আছে? এটা অনেক বড় একটা পিকচার না, এটা একটা পিকচার নিব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্রপে ক্লিক করলাম। আচ্ছা, ক্রপে ক্লিক করার আগে টেক্সট র্যাপিং থেকে টাইটে ক্লিক করে নিতে হবে। তারপর এখান থেকে ক্রপে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করার পর কি আসছে দেখেন, এখানে কর্নারে কতগুলা লাইন আসছে দেখছেন? এখান থেকে এটা টেনে এখানে করে দিলাম, তারপর নিচের থেকে টেনে একটু উপরের দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে? তারপর এটা আমরা টেক্সট র্যাপিং থেকে টাইটে ক্লিক করে আবার যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবো। আর এই পিকচারের সাইজ হবে, পাসপোর্ট সাইজের পিকচারের সাইজ হচ্ছে, হাইট হবে 1.9 আর ওয়েট হবে 1.5। ইন্টু 1.9 একটা পাসপোর্ট সাইজের পিকচারের মাপটা। এরপর এটা সিলেক্ট করে আমরা টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। তারপর পিকচারটা আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় রাখতে পারবো। এখন আরেকটা জিনিস দেখেন, পিকচার যখন আনবো, যেমন এই পিকচারটা আনলাম, ঠিক আছে? এটা যদি আমি উপরে নিয়ে যেতে চাই, যেমন এখানে আনবো, উপরে যাচ্ছে? উপরে যাচ্ছে না। এটা যদি আমার উপরে নিয়ে যাওয়ার দরকার হয়, টেক্সট র্যাপিং থেকে টাইটে ক্লিক করতে হবে, তারপরে আমরা এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এটা সবসময় মনে রাখবেন। পরে একটা পিকচার আমার ইচ্ছা মতো যদি মুভ করাতে চাই, তাহলে টেক্সট র্যাপিং থেকে টাইটে ক্লিক করে দেবো। পাসপোর্ট সাইজের হচ্ছে 1.9 ইন্টু 1.5। ঠিক আছে? ইনসার্ট থেকে কি করছি, পিকচারের কাজ করছি। এরপরে ক্লিপ আর্ট, এগুলো পিকচার। আমরা যদি পিকচার এখানে আমাদের কম্পিউটারে না থাকে, তখন এখানেও কিছু পিকচার আছে, ওই পিকচারগুলো দিয়েই আমরা কাজ শেখার জন্য কাজ করতে পারবো। যেমন এখানে ইনসার্ট এর পাশে ক্লিপ আর্টে আসলাম, টাস্ক প্যানেল আসছে, গোতে ক্লিক করলাম, এখানে কিছু পিকচার আসতেছে। এই পিকচারগুলো আমরা চাইলে এখান থেকে নিতে পারি, যেটাতে ক্লিক করবো ওটা চলে আসবে। আর ফরম্যাটের কাজ সেম আগের মতোই।
ইনসার্ট থেকে ক্লিপ আর্ট। তো শেপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করতে পারবো, অথবা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমাদের এখানে শেপের কাজগুলো দরকার হয়, সিম্বলগুলো দরকার হয়। যেমন এখান থেকে আমি প্রথমে যেটা করতেছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এরপরে এখানে আবার ফরম্যাট থেকে এখানে ইলিপস আসছে, এটা সিলেক্ট করে ফিল কালার থেকে, শেপ ফিল থেকে কালার করে দিলাম, জাপান থেকে বাংলাদেশ চলে আসলো। আচ্ছা, এই ধরনের এইগুলো তৈরি করতে পারবেন। আবার দেখাচ্ছি, ইনসার্ট থেকে শেপে যাবেন, শেপ থেকে আপনি যে সিম্বল দিয়ে করতে চান, যেমন এই সিম্বলটা নিলাম, এটা দিয়ে এটা করলাম। এরপর আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে এটা নিলাম, মনটা নিলাম, এভাবে দিলাম। তারপর এখানে কালার করে দিলাম রেড, এরপর এটা সিলেক্ট করো, এটাতেও রেড করে দিলাম, ঠিক আছে। এরপর আবার যাচ্ছি ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে যেমন এটা বললাম যে আমি ডান দিকে যেতে হবে, এটা দিয়ে বললাম আপনাকে ডান দিকে এদিকে যেতে হবে, এখানে লিখে দিলেন। রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, এখানে লিখবেন, রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে এখানে লিখতে পারবেন। তো এখানে এসে আমি লিখলাম নেক্সট। এবার এগুলা যদি কালার করতে চাই, ফরম্যাট আছে, ফরম্যাট থেকে আমরা কালার করতে পারবো। এখানে ফরম্যাটের বিভিন্ন কালার এগুলো দিতে পারবো। এটা করলাম। এরপরে আরো অনেকগুলো শেপ এখানে আছে, দেখেন এগুলা আনতে পারি, কন্ট্রোল এন্টার। এখানে একটা পিকচার আনতেছি, ইনসার্ট থেকে ক্লিপআর্টে গেছি, ক্লিপআর্ট থেকে একটা পিকচার নিয়ে আসতেছি। এটা নিলাম, ট্যাক্স সেভিং থেকে টাইডে ক্লিক করে দিলাম, তো পিকচারটা এদিকে নিচে করে নিয়ে আসলাম। তো এখন ডাক্তার রোগীকে কি বলতেছে বলতে পারবেন? ডাক্তার রোগীকে কি বলতেছে? আচ্ছা, ওটা আমরা বলাচ্ছি ওকে। ইনসার্ট থেকে শেপসে যাচ্ছি, শেপ থেকে এখানে কল আউটস আছে, কল আউটসে গেলাম, এটা হচ্ছে ডাক্তারের জন্য। এরপর আবার যাচ্ছি ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আরেকটা নিলাম, এটা হচ্ছে রোগীর জন্য, এখানে করে দিলাম। এই যে ইয়েলো একটা পয়েন্ট আছে না, এটা ধরে নিচের দিকে টান দিলাম, আর এটাতে ক্লিক করে এটা ওর দিকে করে দিলাম। এখন ডাক্তার কি বলতেছে, আপনার চোখ তো শেষ, চোখের যত্ন নেন নাই কেন, কোথায় গেল? এখানে লিখলাম, এগুলা ডাক্তার বলতেছে আর এগুলা রোগী বলতেছে। রোগী বলতেছে কই, আমি তো প্রতি মাসে কচু শাক খাই, তারপরে চোখের এই অবস্থা কেন? ঠিক আছে, এগুলো পারা যাবে, লিখে দিলে এমনি লিখলে হবে। যেমন আমি এখান থেকে আবার যাচ্ছি ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে একটা কল আউট দিলাম, এভাবে দিলাম, তারপর এটা এই দিকে করে দিলাম, তারপর এখানে এসে আপনি লিখেন, পারা যাবে না? স্মার্ট আর্ট আচ্ছা আজকে আর না করে শুধুটুকুই করেন। আমরা নেক্সট ক্লাসে স্মার্ট আর্ট থেকে শুরু করব, আর যেগুলা করছি এগুলা ভালো করে একটু দেখবেন, কোনো প্রবলেম হলে আগে আমাকে বলবেন।
আর না পারলে একটা নোট করে রাখবেন, নোট করে রেখে ওখান থেকে ইয়ে করবেন।